নমস্কার বন্ধুরা, গত কয়েকটি এপিসোডে আমরা ভুবনেশ্বরের কয়েকটি দ্রষ্টব্য স্থান আপনাদেরকে দেখিয়েছি। গত পর্বে ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ আপনাদেরকে দেখিয়েছি। ভুবনেশ্বরে ভ্রমণ শেষ করে আমরা এবার পুরীর পথে। রাস্তায় আমরা দেখে নেব ধৌলি স্তূপ, পিপলি, সাক্ষী গোপাল মন্দির, রঘুরাজপুর হয়ে পুরী। চলুন যাই শ্রীক্ষেত্র। আজকে 24শে অক্টোবর 2023, দশমী। আজকে এখন বাজে 9:35। আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে পড়েছি। এখন গন্তব্য ধৌলি স্তূপ। এখান থেকে 8.5 কিলোমিটার, অ্যারাউন্ড আধ ঘন্টাও না, তার উপর কিছু কম লাগার কথা। এবার যাই, যেমন সামনে যাব, দেখাবো কতগুলো জায়গা আজকে যাওয়ার আছে। আমাদের ধৌলি যাব, ধৌলির পর পিপলি, তারপর রঘুরাজপুর হয়ে আমরা পুরী ঢুকবো। পুরীতে কদিন থাকবো, ভুবনেশ্বরে কয়েকদিন আমরা ছিলাম। এখানে যা যা আছে সেগুলো সব কভার করেছি। সেই ভিডিওগুলো একটা একটা করে আসবে আপনাদের সামনে, এবার দেখবেন কেমন লাগবে। এখন গন্তব্য ধৌলি। প্যান্ডেল, উড়িষ্যাতে অনেক দুর্গাপূজা হয়। পুরী এখান থেকে 52 কিলোমিটার। যদি ডিরেক্টলি এখান থেকে পুরী যাওয়া যায়, অ্যারাউন্ড 1.5 ঘন্টা এরকম লাগার কথা। অল্পই রাস্তা। তা আমরা তো ডিরেক্ট যাচ্ছি না, আমরা ভেঙে ভেঙে যাব, সেই জন্য একটু সময় লাগবে। চলুন আমাদের সঙ্গে আজকে ঘুরে দেখবেন জায়গাগুলো। আপনাদের কেমন লাগবে আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান, সেটা জানাবেন। ওই দেখা যাচ্ছে সামনে ডান দিকে ধৌলি স্তূপ। আমরা যাচ্ছি ওখানে, রাস্তা থেকে এক ঝলক দেখা যাচ্ছে। আমরা ওখানে পৌঁছবো। এই পুরী এখান থেকে 50.6 কিলোমিটার, আর ধৌলি পিস পাগোডা 0.3 কিলোমিটার। সোজা রাস্তা চলে যাচ্ছে পুরী। আমরা মেইন রোড থেকে ডান দিকে একটু ঢুকলাম, ধৌলি থেকে যাচ্ছে 0.3 কিলোমিটার এখান থেকে। আর পুরী 50.6 কিলোমিটার। এর সামনে একটা টোল আছে, ধৌলি যেতে গেলে এখানে টোল দিতে হয়। 60 টাকা নিল, এটা ট্যাক্স। বড় গাড়ি, সেই জন্য আমাদের 6 সিটারের গাড়ি 60 টাকা, ছোটো গাড়ি হলে 30 টাকা 4 সিটারের গাড়ি। এই রাস্তা একটু ওপরে উঠতে হয়, সেই জন্য একে বেঁকে রাস্তা উঠে গেছে ওপরের দিকে। আমরা ধৌলিতে এসে পৌঁছেছি, শান্তিস্তূপের উপর থেকে উঠছি। এখানে একটা শিবের মন্দির আছে। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। শম্ভবে নমঃ। ওম নমো ভগবতে। ধবলেশ্বর শিবের মন্দির। আমরা উপরে উঠবো, ধৌলি স্তূপটা উপরে, এই যে উপরে, এটা ধবলেশ্বর শিবের মন্দির দেখলাম। এবার উপরে যাবো। মহাদেবায় ত্র্যম্বকায় ত্রিপুরান্তকায়। न ब्रह्मलोके न च देवलोके न यक्षगन्धर्व। সামনে দয়া নদী আমরা দেখতে পাচ্ছি। এই যে দয়া নদী। এই সেই ধৌলি স্তূপের সামনে দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। 261 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সঙ্গে কলিঙ্গ রাজ্যের যুদ্ধ হয় এখানে। খুব রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সামনে দয়া নদী দেখা যাচ্ছে। এই দয়া নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা দয়া নদী। শোনা যায় যে নদীতে রক্তস্রোতে নদীর জল লাল হয়ে গেছিল। তখন অশোকের মনে, মৌর্য সম্রাট অশোক তখন বীর, তার মনে পরিবর্তন আসে। তখন তিনি ভাবলেন যে না, অসি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে। চণ্ডাশোক পরিণত হলে ধর্মাশোকে। তারপর
বৌদ্ধ ধর্মের প্রচারে অশোক ঘুরে বেরিয়েছে, বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছে, সেই ইতিহাস আমরা জানি। আমরা সেই ধৌলি স্তূপের সামনে দাঁড়িয়ে যে শান্তি স্তূপটি আমরা দেখতে পাচ্ছি, এটাই হয় 1970 সালে জাপান গভর্নমেন্ট এবং কলিঙ্গ বৌদ্ধ সোসাইটির যৌথ উদ্যোগ। তখন এই শান্তি স্তূপটি নির্মাণ করা হয়। সেই শান্তি স্তূপের সামনে দাঁড়িয়ে আমরা। তবে এই বিষয়ে একটা কন্ট্রোভার্সিও রয়েছে। চণ্ডাশোক পরিণত হলেন ধর্মাশোকে। তিনি শান্তির বার্তা, বুদ্ধদেবের যে শান্তির বাণী সারা ভারতবর্ষে, সিংহল প্রদেশে, তখন মানে এখনকার শ্রীলঙ্কা, তৎকালীন সিংহল প্রদেশ, এই সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। তার পুত্র, তার কন্যা সবাই ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু কন্ট্রোভার্সি যে জায়গাটা, সেটা হলো এটা হয়তো সম্রাট অশোকের একটা স্ট্র্যাটেজি ছিল। এইভাবে তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন ধর্মের মাধ্যমে। কিন্তু যদি তার মনে সত্যিই পরিবর্তন আসতো, কারণ এই দয়া নদী আমরা দেখলাম, এই দয়া নদীর জল রক্তাক্ত হয়ে গিয়েছিল তখন। যদি তার মনে পরিবর্তন আসতো, তাহলে হয়তো তিনি রাজ্য বিস্তার থেকে নিজেকে বিরত রাখতেন, কিন্তু সেটা তিনি করেননি। তিনি ধর্মের মাধ্যমে রাজ্য বিস্তার চালিয়েছিলেন। হয়তো যুদ্ধ আর করেননি, সেখানে রক্তক্ষয়ী কোনো যুদ্ধ আর হয়নি, কিন্তু ধর্মের মধ্য দিয়ে তিনি সাম্রাজ্য বিস্তারটা জারি রেখেছিলেন। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি যাই হোক না কেন, এটা সত্যি সত্যিই তার মনে পরিবর্তন হোক বা এটা একটা স্ট্র্যাটেজি হোক, যাই হোক, সেটা যারা ইতিহাসবিদ তারা বিচার করবেন বা যারা গবেষণা করেন তারা বিচার করবেন। কিন্তু আমরা এই শান্তিস্তূপের সামনে এসে আমাদের বেশ ভালো লাগছে, আমাদের দেখতে ভালো লাগছে, ইতিহাস জানতেও ভালো লাগছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা এই বিষয়টা এনজয় করছি। দেখুন আপনারাও শান্তিস্তূপ। ওয়ার্ল্ড ফেমাস ধবলগিরি ভোগ, এরকম লেখা আমি দেখিনি কোথাও। এটা একটা ভারী মজার লেখা। ধৌলি স্তূপ দেখে আমরা এবার বেরোলাম। নিচে একটা শিলালিপি আছে, অশোকের শিলালিপি। দেখি ওইটার একটা দেখাবো, শিলালিপিটাকে দেখাবো। তারপর এখান থেকে আমাদের গন্তব্য পিপলি। অশোক স্তম্ভ, বড় একটি পিলার, তার মাথায় অশোক স্তম্ভ বসানো। ধৌলি স্তূপ থেকে ঠিক নামতেই একটু নিচে আছে অশোক স্তম্ভ। এটা আমরা এলাম অশোক রক এডিক্টের সামনে, এখানে ঢুকছি। এটা ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত। এই যে এটা ঘিরে রাখা আছে। অশোকের শিলালিপি, পাথরের ওপরে লিপিতে লেখা আছে। এটা ভালো করেছে ASI, পুরোটাকে ঘিরে দিয়েছে যাতে প্রোটেক্ট থাকে। আলো, জল, বাতাস এসবের কারণে শিলা ক্ষয়ে যেতে পারে, সেই কারণে এটাকে প্রোটেক্ট করবার জন্য এভাবে ঘিরে দিয়েছে। দেখুন আমি দেখাই, এভাবে ঘিরে দিয়েছে। এই শান্তিস্তূপ থেকে ঠিক নামার একটু নিচে থেকে যেখানে পাহাড়টা শুরু হচ্ছে ঠিক সেখানে। পুরোনো বট গাছ, অনেক ঝুড়ি বেড়েছে। আমরা এবার পিপলি ভিলেজের দিকে যাব। এখান থেকে পিপলি 8 কিলোমিটার মতো দেখাচ্ছে গুগল ম্যাপ। 8 কিলোমিটার মানে 20-25 মিনিট অ্যারাউন্ড এরকম লাগার কথা, তার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। রাস্তা খুব ভালো, এখানে রাস্তা খুব ভালো, সেই জন্য গাড়িতে ট্রাভেল করে খুব আরাম। চলুন যাই পিপলি। টোল আছে। ওই টু পিপলি। আমরা এই যে ডান দিকে ঢুকছি পিপলির দিকে, সোজা রাস্তাটা এটা পুরী চলে গেল।
আমরা এই ডান দিকে পিপলির দিকে ঢুকে যাচ্ছি। এই ডান দিকে আমরা নিচ্ছি পিপলি, এই যে আমরা এই পিপলিতে এসে পৌঁছেছি। এবার নামবো ওখান থেকে, দেখবো কাজ, অ্যাপ্লিকের কাজ হয় এখানে খুব ভালো, সেগুলোই দেখবো, আপনাদের দেখাবো। চলুন দেখি পিপলিতে এসেছি। এই দেখুন কাজ, অ্যাপ্লিকের কাজ বিভিন্ন রকম। আমরা একটা এখানে শোরুমে ঢুকলাম, বিভিন্ন ধরনের কাজ আছে এখানে, সেগুলো একটু দেখবো। পটচিত্র, এই ম্যাটেরিয়ালটা কি, এই যে বেস ম্যাটেরিয়ালটা ক্যানভাস, সবগুলোই তাই। এটা একটা করতে কিরকম সময় লাগে? এগুলো একটা তৈরি করতে মোটামুটি কতদিন সময় লাগে? मिनिमम मास्टर लोग बैठेगा तो मिनिमम सब्जी 15 दिन से 20 दिन लगेगा। 15 दिन लगेगा। अच्छा 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 अच्छा। कलर जो यूज होता है ना, ये कलर वेज कलर, वेज का ये कलर के आप तैयार बनाते हो? हाँ। बनाते हो कैसे? और लकड़ी का डाल? लकड़ी का नहीं, सब फ्लावर से बनता है। फ्लावर, इमली का छिलका हो या अच्छा। जो नारियल का जो होता है हमारा, कोकोनट का जो अंदर का जो व्हाइट कलर वो होता है, सब मिक्स होता है। वो क्या फ्लावर को डस्ट करके निकलता है? फ्लावर को सब डस्ट करके। अच्छा, ओके। सीजन होता है क्या? एक फ्लावर का तो एक सीजन होता है, सब नहीं, उसी समय में मिल जाते हैं। हमारा ज्यादातर क्या होता है ना, जो कन्यारी फूल होता है, जो कांच का तरह जो फूल होता है, वो हमारा बेस्ट कलर होता है, येलो कलर। और सब में आप येलो कलर का टॉच ज्यादा पाएंगे। हाँ, क्योंकि वो हर समय वो फ्लावर मिलता है। अच्छा, वो क्या फ्लावर को आपके कल्टीवेट करता है या नेचुरल जो मतलब फ्लावर होता है ऐसे बनाता है? नहीं, नेचुरली बनता है। नेचुरली बनता है। तो बहुत होता है क्या ये कलर बनने के लिए? बहुत फ्लावर होना चाहिए? नहीं, हो जाता है। हमारे यहाँ पर फ्लावर ही फ्लावर हो जाता है, बहुत फ्लावर है। ठीक है। ये क्या पेपर के ऊपर है? सिर्फ ऊपर पेपर के ऊपर। दुकान में जाओ नहीं। দেখুন আমরা ওয়াটার বোতল, কি বিউটিফুল কালার ওয়াটার বোতলগুলো, কি সুন্দর। কেটেল, আচ্ছা। ছবি জগন্নাথ দেবের উপরে নানা রকম কাজ। ये वाला क्या है? बेडशीट है। बेडशीट। एक होता है पैचवर्क, एक होता है चेन स्टिच और एक होता है एम्ब्रॉयडरी। प्राइस क्या है? 1380 रुपया का। 1380 টাকা দাম। এটা একটা বড় সাইজ, কিং সাইজ বেডের চাদর। 8 फीट ये किसका काज है? ये का पैचवर्क पैचवर्क। इसका प्राइस कितना है? 1250। ये सस्ता है। 1250। वही पैचवर्क लेंगे 25,000 रुपये। এটা 1480 বলছে। ভালো ভালো বিউটিফুল কাজ। अरे কি সুন্দর দেখতে বাহ। कोई मेहमान आया, कोई फंक्शन हुआ। हाँ, ये बहुत अच्छा है। ये पहले वाले जो देखे ये अलग डिजाइन का है। डिजाइन इसका बहुत मिलेगा, जैसा वो कर सकते हैं। मशीन कुछ नहीं होता है। वुलन का कलर कभी जाता नहीं है, धागे के ऊपर प्रॉब्लम रहता है। वूल का कभी कलर जाता नहीं, ये वुलन का काम है। বাহ, প্রত্যেকটাই তো পছন্দ হয়েছে, প্রত্যেকটা আইটেম পছন্দ হয়েছে। এটা হচ্ছে 75 মার্বেল ডাস্টার তৈরি। कितने करके? जा नहीं वो ना कोई दूसरी दो जा मगिल दो ये कितने करके? 75। देखिए वुडन का है क्या? 120 नहीं, कांच का है। এই চাদরটা আমরা নিচ্ছি এখান থেকে। এটা দোপাট্টা Best আছে रहेगा, cut piece। 175। हाँ, अब इसका ज्यादा रेंज का बोलेंगे तो এটা 280। এইটা দারুণ দেখতে। 80। শাড়ি আছে কটনের শাড়ি, কত? 2200। ये 2200 बोला ना? हाँ ये 2200। और ये वो अदर ज़्यादा रहेगा थोड़ा, ये कमती दाम रहेगा। ये अच्छा। वाला, ये 3 लाइन कमती दाम का। अच्छा। इसमें बहुत सारे वेराइटी आएगा। अच्छा अच्छा अच्छा। हर चीज का सस्ता मिलता है, बेस्ट भी मिलता है। আমরা এখান থেকে নিলাম 1750 টাকা হলো সব মিলে। 175। পাতাটাকে কাটিং করে করে পেছনে বেসটা রয়েছে, কাটিং করে জাস্ট বসিয়ে দিয়েছে। এর তোরণ গেটে কতটা? 125। 125। উই লাইক অ্যাপ্লিক ওয়ার্কশপ। আমরা পিপলি দেখে এবার বেরোবো। এবার ডেস্টিনেশন রঘুরাজপুর। পিপলি থেকে এখন যাচ্ছি রঘুরাজপুর।
এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপ 32 কিলোমিটার, 1 ঘন্টা মতো লাগার কথা। ঘন্টারও কম লাগবে, রাস্তা অবশ্য যা ভালো তাতে আধ ঘন্টা কি 40 মিনিট লাগার কথা। চলুন যাই রঘুরাজপুর। এই রাস্তা সোজা কোনারকের দিকে চলে গেছে, সোজা কোনারকের দিকে যাচ্ছে। পুরী এখান থেকে দেখাচ্ছে বোর্ডে আর 27 কিলোমিটার। আমরা সাক্ষী গোপাল যাব ঠিক করলাম, সাক্ষী গোপাল যাব, তারপর রঘুরাজপুর, তারপর পুরী। এটা আমরা সাক্ষী গোপালের রাস্তায় ঢুকছি মেইন রোড থেকে। ভেতর দিকে একটু যেতে হবে 2.6 কিলোমিটার। মেইন রাস্তাটা সেটা পুরী চলে গেল, আমরা রাইটে একটু ভেতর দিকে ঢুকতে হবে 2.6 কিলোমিটার। সাক্ষী গোপাল দেখে তারপর আবার যাব রঘুরাজপুর। সাক্ষী গোপালের রাস্তা এইটা। আমরা সাক্ষী গোপাল মন্দিরের সামনে এসেছি। ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নয়, তাই ভেতরের ছবি আমরা দেখাতে পারবো না, আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि সাক্ষী গোপাল মন্দির দেখে বেরোচ্ছি। এখানে মন্দিরে ঢুকতে 100 টাকা করে নিল, খুব বেশি বলেই মনে হচ্ছে, 100 টাকা করে টু মাছ। আর এই 3টে লাড্ডু দিয়েছে, এই যে 3টে লাড্ডু 100 টাকা, এক একটা লাড্ডু 100 টাকা করে, এটা টু মাছই লাগলো। আর ভেতরে যেখানে যাই পান্ডারা খালি এখানে টাকা দাও, ওখানে টাকা দাও, সেখানে টাকা দাও। তাহলে আপনারা আসবেন এটা মাথায় রেখে আসবেন, সব জায়গায় কিন্তু পান্ডারদের চক্করে যদি পড়েন তাহলে কিন্তু টাকা নেবে সব জায়গাতে। যাবেন, আসবেন, প্রণাম করবেন, চলে যাবেন। মন্দিরে ঢুকতে গিয়ে 100 টাকা করে নিচ্ছে এরা পার হেড 100 টাকা। 20 টাকা পার্কিং নিল। আমাদের এখন গন্তব্য, এবার যাব রঘুরাজপুর। এই রঘুরাজপুর রাস্তায় আমরা ঢুকছি, এখান থেকে 3 কিলোমিটার। মেইন রাস্তা পুরীর দিকে চলে গেল, আমরা বাঁ দিকে ঢুকে গেলাম রঘুরাজপুরের রাস্তায়। হেরিটেজ ভিলেজ 3 কিলোমিটার। হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর। এই রঘুরাজপুরে এসে পৌঁছালাম আমরা। এখানে অনেকগুলো রঘুরাজপুর, সব এখন ফেক রঘুরাজপুর হয়েছে। আপনারা যে আসবেন একটু দেখে আসবেন, গাড়িওয়ালারা অনেক সময়তে কমিশনের লোভে নিয়ে চলে যায়, কিন্তু এই হলো অরিজিনাল রঘুরাজপুর। এই গেটটা আছে, এই গেট গ্রামে ঢোকার, আর পাশে এই মূর্তি। আছে গুরু কেলুচরণ মহাপাত্র, প্রসিদ্ধ ওড়িশি নৃত্যশিল্পী, তার জন্মস্থান এটা। আমরা যাই, ভেতরে যাই, তারপর আপনার দেখেন। ভেতরে ঢুকছি আমরা, গ্রামের ভেতরে যা যা আছে সেগুলো দেখাবো। এইটা হলো পটচিত্র, জগন্নাথ মন্দিরের মানচিত্র। এটাকে বলে যাত্রীপটি, টুরিস্ট পটচিত্র। যে সময়ে জগন্নাথ মন্দিরে এই পটচিত্রটা শুরু হলো 12th সেঞ্চুরি দিকে, তো তখন তো কেউ ক্যামেরা অত ট্রাভেলিং ব্যবস্থা ছিল না। তো যারা পুরী আসে ঘুরতে, তো স্মৃতি হিসাবে কি নিয়ে যাবে পুরীতে, তো একটা লাঠি নিয়ে যায়, নির্মাল্য, আর সাথে একটা টুরিস্ট পটচিত্র নিয়ে যায়। তো এইটা সেই সময়ের দিকে পিঢ়ি বাই পিঢ়ি এটা চলছে। আর এইটা হলো কি জন্য সৃষ্টি হয়েছে না, জগন্নাথ মন্দিরে যে স্নান যাত্রা হয় মে মাসে, ঠাকুরকে 15 দিন জ্বর হয়, সেই জ্বর সময় কাঠের মূর্তিগুলো পুজো হয় না। এই আমার বাবা ঠাকুর দ্বারা এটা আছে হ্যান্ডমেড ক্যানভাস। আচ্ছা, এইটা কি দিয়ে তৈরি হয় না, দুটো পুরনো সুতির শাড়ি, তেঁতুল বিচিকে শিলবাটা দিয়ে গুঁড়ো করে জল দিয়ে ফুটাবে, একটা আঠা হবে, ওই আঠা দিয়ে দুটো সুতির শাড়ি পেস্ট করবে,
তারপরে খড়ি পাথরটা ইয়ার উপরে পলিশ করা পরে একটা হ্যান্ডমেড ক্যানভাস তৈরি হবে, তার উপরে পাথরের রং দিয়ে যে আঁকাটা হবে এটা হবে এইটাকে বলে পট্ট। পটের উপরে যে আঁকা বলে পটচিত্র। এটা জগন্নাথ মন্দিরে পুজো হয়ে স্নান যাত্রার থেকে 15 দিন যখন জ্বর হয়, তো এই জ্বর সময় এই যে রঙগুলো আমি সব ব্যবহার করি, যে প্রাকৃতিক কালার যে পাথর থেকে আসে, সমুদ্র শঙ্খ গুঁড়ো করে সাদা রং, আর ঘরের দ্বীপ জলে কাজল দিয়ে কালো রং, হরিতাল পাথর দিয়ে হলুদ রং, হেঙ্গুল পাথর দিয়ে লাল রং, আর কি হয় না গেরি মাটি দিয়ে ব্রাউন কালার, এই সমস্ত রং, এই ব্রাউন কালারটা, এই সমস্ত রঙের কোনো না আমি যে কদবেল খাই না খটা খটা চটনি, সে কদবেল গছের একটা আঠা আছে, ওই আঠাটা সমস্ত রঙের মিক্স করে এই পেন্টিংগুলো হয়, তাকে যে কোনো সে পেন্টে বানাবে আর কোনদিনও ছাড়িব না ওইটা। সবটাই ভেষজ রং। হ্যাঁ, মানে দেখুন না সব মানে যত পেন দেখিয়ে সব শাইনিং আসবে না, সব মানে ম্যাট ফিনিশ। এটা জগন্নাথের মানচিত্র, আর এইটা হলো সব গোপিনীকে মিলে মিলে ঘোড়া বানিয়ে হয়েছে। এটা দূর থেকে ঘোড়া দেখবে, বাট কাছে গেলে সব গোপিনী। এটা নিজের শিল্পীটা মন থেকে ভেবে এটা এঁকেছে। সত্যি এটা ভেবে ভেবে আমার বাড়িতে 19-20 জন লোক, আমার বড় ফ্যামিলি, তো সবাই এই কাজ সবাই করেছে। এই আজ পুজো তো সেদিন সব রান্না ফান্নার সব ব্যস্ত হচ্ছে। আর এইটা আছে সিদ্ধিবিনায়ক। হ্যাঁ, বাহ। আর এইটা আছে কৃষ্ণের কাহিনী, পুরো মানে গিরি গোবর্ধন, কালিয়মর্দন, গোগষ্ট বাহুড়া, বস্ত্র চুরি, আর এগুলো সব যখন কৃষ্ণ বচপন দিয়ে সব অসুরকে বধ করেছে, পুতনাসুর বধ, ত্রোণাসুর বধ, সকটাসুর বধ, বকাসুর বধ, ষণ্ঢাসুর বধ, অঘাসুর বধ, প্রলম্বাসুর বধ, আর কেশিয়াসুর বধ, আর মাঝখানে কৃষ্ণের রাসলীলা করা আছে। কৃষ্ণের জীবন চিত্রটা মানে আমরা এসেছি এখানে অভিমন্যু বাড়ি, কি তার বাড়িতে এর সাথে কালকেই কন্ট্যাক্ট হয়েছিল, কিন্তু মজার কথা হলো আজকে হলো দশেরার দিন আমরা এসে পড়েছি ওর বাড়িতে পুজো, ফলে সবাই খুব ব্যস্ত। তার মধ্যে থেকে আমি বলেছি আসবো, ভাই খুব ভালো, ওর কাছে এসে সব জানছি কি বৃত্তান্ত, আপনারা তো দেখাচ্ছি, আপনারা দেখুন ও ব্যস্ত সময়ের মধ্যে থেকেও কিন্তু দেখাচ্ছে জিনিসগুলো, আমাদেরও খুব ভালো লাগছে, আরও দেখাচ্ছি। আমি বিশেষ কিছু জানি না, ওর কাছ থেকে এসে জানছি, শিখছি, এবং সেটা ঘেরগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আরও কী কী দেখায়। আর এটা আছে রাধাকৃষ্ণের পুরো ঝুলন রাসলীলা। এই যে দোল পূর্ণমী হয় না, দোল পূর্ণমী দিয়ে রাধাকৃষ্ণের সব ঝুলা খেলে। আর এইটা আছে পঞ্চমুখী বিনায়ক, শিব ঠাকুর, আর দু পাছে আছেন গঙ্গা যমুনা। কতদিন থাকে? যেতে দিনে আপনার রক্ষি পারবে, এমতিকা বাঁধিয়ে দেবে, তোমার বাড়ি যে পর্যন্ত থাকবে এই আঁকাটা সেরকম থাকবে। কিন্তু একটা জিনিস, এই জিনিসটা বিনা যখন আপনি না বাঁধাইছে তো জল থেকে দূরেই রাখবে, যখন বাঁধাই দেবে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা রংটা ফেড হবে না। এটা রাধাকৃষ্ণের বসন্ত রাস, রাধাকৃষ্ণ আর ললিতা বিশাখা। এটা লক্ষ্মী মাতা, এটা। আর এইটা আছে পঞ্চমুখী হনুমান। আচ্ছা দাদা, এই যে কলকার ডিজাইন সব তুলি দিয়ে আঁকা, পয়েন্ট 000 ব্রশ দিয়ে আঁকা, তো একটা মিস্টেক হলে মানে মেকআপ করতে পারবে না, খুব সূক্ষ্ম কাজ। আর এইটা হলো জগন্নাথের পতিত পাবন, জগন্নাথের পতিত সিঙ্গেল জগন্নাথ, মানে আমার জয় জগন্নাথ, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন। আর এইটা আছে কৃষ্ণের কুঞ্জ রাসলীলা আছে, এটা গোপীরা কুঞ্জ বানাই দিয়েছে, তার ভিতরে রাসলীলা করা আছে। এটা হোলি রাসলীলা করা আছে। ডিটেলিংগুলো, বডি মেজারমেন্টগুলো দেখুন। আরে বাপরে, কি জিনিস তৈরি করেছে, এটা পুরো মিনিয়েচার কাজ। মিনিয়েচার পেন্টিং, অসাধারণ কারুকাজ। এরা যে কাজ করে, যেভাবে কঠিন পরিশ্রমের মাধ্যমে এগুলোকে তুলে ধরে, অসাধারণ। আমাদের ভারতীয় চিত্রকলা। আমি এক্সিবিশন আগেকার হতো, আমি যেতাম ওখানে, কিন্তু এখন কি সবাই এনজিও না, মানে সব গভর্নমেন্ট এনজিওকে দিয়ে দিয়েছে, তো দবা ভাড়া কম হয় না, ওরা সব স্টল চার্জের টাকা পয়সা মাগে, 50,000 60,000 টাকা মাগে। তো দেওয়ার পরে আমি শিল্পীগুলো এগুলো যখন যায়, খাবার দাবার হয়, যাওয়া আসা হয়, তো মনে করে এই জিনিসটা যদি 500 টাকা, ওখানে গেলে 2500 টাকা হয়ে যায়, তো কেউ নিতে পারে না এগুলো, তো যাইগিরি কোনো লাভ হয় না। তো এখানে ওই জন্য অনেক এক্সিবিশন যায় না, এই বাড়ি থেকে এমনি সোশ্যাল মিডিয়াতে যারা প্রচার হয়, তারা লোকরা জানে এইসব জিনিস প্রতি, যারা ইন্টারেস্ট থাকে ও একটা বাজেট নিয়ে আসে, আর ছোটো মোটো যা বি আছে নিয়ে যায়। কিন্তু এখানে অরিজিনাল জিনিস পাবে আর রিজনেবল প্রাইস দিয়ে পাবে, ওখানে গেলে দাম বেশি হয়ে যায়। এইগুলো কিরকম দাম? এই যে তোমার যেটা, এইটা দাদা আছে, একটা শিল্পীকে 25 দিন সময় লাগে, 25 ডেজ। এইটা কাজ হলো 7,500 টাকা। আচ্ছা, এটা হলো ক্যানভাস পেপারে করা,
আমি যে সাগু খাই না, সাগুদানা, ওইটা ফুটেলে পরে একটা আঠা তৈরি হয়। ওই আঠার সাথে একটা বড় প্লাইবোর্ড নেবে আর এই টসর সিল্ক পুরো পেস্টিং হবে আর 2-3 ঘন্টা পর্যন্ত খরারে শুকিবে। শুকিয়ে পরে কোনো না সাগু দানাগুলো কাপড় মধ্যে ভিজে যাবে আর কোনোদিন পকোটাকা লাগবে না। তো তার উপরে কত সূক্ষ্ম কারুকার্য করা আছে। এটা আছে পুরো কৃষ্ণের পুরো নৌকা রাস বানিয়ে আছে। এটা শিল্পীর মানসিকতা। এইগুলো কিরকম দাম? এগুলো তসরের উপর? এটা হলো 5,500, 5,500। এটা হলো মহারাজ, এটা মালা তৈরি করেছে, মালার ভিতরে কৃষ্ণকে ইয়ে করেছে। সব কনসেপ্ট আলাদা আর 1 by 1 মানে 2 পিসেস আসবে না। যেটা একটা বানাইছে সেটাই ঠিক, একদম ঠিক। এইটা হলো প্রীতিরাস, এইটা আছে কুঞ্জরাস। বংশ পরম্পরা চলছে তোমার আগে কত পুরুষ ধরে চলছে? আমি এটা 7 পিঢ়ি, একদম বাবা দাদু তার দাদু এরকম করে চলছে। আমার ছেলে হয়ে গেছে, ও যখন 4 বছর বয়স হয়ে যাবে আমার বাড়িতে যাকে 4 বছর বয়স হবে ও শিখতে শুরু করবে। যতগুলো ঠাকুরের কাহিনী আছে বই পড়ে পড়ে মনে রাখবে, তাকে ভাবি গিয়ে গল্পগুলো বানাবে। এটা আছে কৃষ্ণ বলরাম রথযাত্রা, বন্দাবন ভিক্টোরি ফেস্টিভ্যাল। সামনে যে মন্দির ওটা তো নবদুর্গা মন্দির, যেটা দেখলাম আমরা। আপনি দুর্গা মন্দির না, দুর্গা আমার হলো দশভুজা। দশভুজা। আচ্ছা, ওই 3 জনের মূর্তি আছে শুরুতেই, ওটা তো সে হলো আমার 3 জন হলে আমার গ্রামের 3 জন মেন লোক, যে যার জনে এই গ্রামেটা হেরিটেজ ভিলেজ। প্রথম তো হলো কেলুচরণ মহাপাত্র, যে নাচের গুরুজি, যে আমার ডোনা দিদিকে নাচ শিখেছে আর ও ভারত সরকার থেকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে। তার কাছে দেখবেন একটা মাগুনীচরণ দাস, ওনার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে আমার গতিপুর ডান্স জনে, নৃত্য জনে। আর তার কাছে আছেন জগন্নাথ মহাপাত্র, সে হলো আমার পটচিত্রর গুরু আর ফাউন্ডার কইলে, গ্রামের ফাউন্ডার কইলে। ও 1965 দিয়ে প্রথমে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডি হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্ট আর উড়িষ্যার প্রথমে। তো সেই 3 জন মেনে তারপরে এখন পুরো গ্রামটাই সবাই কাজ করে। কিন্তু জগন্নাথ মন্দিরে এইটা হলো চিত্রকার সেবা একটা। যেমনি পুরী রাজা যখন জগন্নাথ মন্দির বানাইছে তখন সবাইকে সেবা দিয়েছে, কেউ পুজো করবে, কেউ খানা পকাবে, কেউ ড্রেস পিন্ধাবে, কেউ ফুল পিন্ধাবে, তার মধ্যে একটা চিত্রকার সেবা থাকে। তো আমার চিত্রকার সেবাটা হয় জগন্নাথ মন্দির বাকি হিন্দু টেম্পল যে মিউরাল পেন্টিং করা যায় সেগুলো। প্রত্যেক বছর রথ তৈরি হয়, রথগুলো কার্পেন্টাররা বানাই দিয়ে তার উপরে আঁকাআঁকি করো সেইটা। আর মে মাসের পটচিত্র পূজা, এই 3টা স্পেশাল সেবা আমার থাকে। তো সেইটু যা পারিশ্রমিক আসে সংসার চলে। আর এগুলো তো এমনি বানিয়ে রাখছে, যেহেতু 2000 সালে ওয়ার্ল্ড ইউনেস্কো এটাকে হেরিটেজ ভিলেজ করেছে। তো লোক আমি ঘুরতে আসছে, আমি তো বানিয়ে রাখিলে তো দেখাবো, আমি তো মুখে বললে কিছু হবে না। তো সেই জন্য এগুলো গটিপুয়ায় যে ডান্স আছে তার স্পেশালিটিটা কি আছে? স্পেশালটা কোনো এইটা হলো জগন্নাথ মন্দির থেকে শুরু হয়েছে গটিপোটা না। প্রথমে দেবদাসী প্রথা ছিল। দেবদাসী রাত্র সময় যখন বড় সিংহার বেশ হবে তখন রাত্র ভোজন হইলা পরে নৃত্য করবে। ও পুরো সমর্পিত জগন্নাথ, ও বিয়ে করবে না কাকে। তো তারপরে মেয়েরা ওইটা করেন। তো মেয়েরা সবসময় মন্দির যেতে পারে না মন্ত্রী প্রবলেম জন্য। তো সেটা কি হলো না, সেই সময় চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপ থেকে এসেছে। ও নিজে শ্রী রাধা, জগন্নাথ আমার নিজে এখন। তো যখন দেখেছে ঠাকুরের কার্যটা বন্ধ হয়ে গেছে, তো কিভাবে এই কার্যগুলো সম্পাদন হবে। তো ঠাকুরের মুখ্য জিনিস তো মানে প্রত্যক্ষ কার্য যে যাত্রা আছে, রথযাত্রা, দোলযাত্রা আর হইলে আমার যে চন্দন যাত্রা। তো এইটা ঠাকুরের নিজে বেরোয়। তো এই সময় ঠাকুরের কাছে একটা প্রশাসন যায়, ক্লাসিক্যাল প্রশাসন, এইরকম প্রশাসন যায় না। তো সেই জন্য কী হয় না, মেয়েরা যদি যেতে পারে তাহলে কীভাবে হবে না, ছোট ছোট ছেলেকে মেয়েরা কস্টিউম করে ওনার মতন মেয়ের মতন সাজায়, জগন্নাথের আগে ঠাকুরের নাচ করে। সেই জন্যে এটা চৈতন্য মহাপ্রভু নিজে মানে সেইটাই করে। ওড়িশিরে মেয়েরা আর ছেলেরা করতে পারবে, কিন্তু গটিপথে শুধু ছেলেরাই কেন ওনার। এইটা হলো সমুদ্র শঙ্খ গুঁড়ো করে, মানে সিলভারটা দিয়ে, কোনো গ্রাইন্ডার হবে না, সিলভারটা দিয়ে গুঁড়ো করে করে এরকম ক্রিম আসবে। এই ক্রিমটাকে গুঁড়ো করে সাদা রঙটা আসবে। তো শঙ্খ গুঁড়ো করে সাদা রঙ হয়। আর ইয়ার নাম হলো হরিতাল পাথর। এই হরিতাল পাথরটাকে বেটেলে এরকম ক্রিমে আসবে, এইটাকে বেটেলে হলুদ রঙটা আসবে। হরিতাল পাথর দিয়ে হলুদ রঙ। আর এইটা হলো খণ্ডনীল পাথর, এই খণ্ডনীল পাথর দিয়ে নীল রঙটা আসে। আর এইটা হলো গেরি মাটি দিয়ে ব্রাউন কালার। হ্যাঁ, আর এইটা হলো হেঙ্গুলো পাথর, এই পাথর দিয়ে লাল রঙটা আসে। এইটা এই সমস্ত কালার, এইটা 1 2 3 4 5 5টা বাইরে আসে। আর একটা কালার বাড়িতে তৈরি হয় কাজল থেকে, দ্বীপ জলে কাজল দিয়ে কালো রঙ। এই সমস্ত রঙ করে। এইটা হলো কদবেল গাছের আঠা,
এটা হলো মেন জিনিস, এটা না দিলে এগুলো সব ছেড়ে যাবে। একটু দেখি, মানে এটা একটা জলের পাত্র মধ্যে ডুবিয়ে দেবে, আধ ঘন্টা পরে মেল্ট হয়ে যাবে, পুরো পানির সাথে মিশে যাবে। মানে অ্যাডহেসিভ হিসেবে এটা কাজ করছে। তারপরে এটা বাইন্ডার জন্য এটা তারপর দিলা পরে প্রত্যেকটা মেজারমেন্ট দিয়ে তারপরে কাজ করবে। এটা সব পাহাড়ি অঞ্চল, সেইটি আমার এইগুলো সব আমার যেরকম এই আমার মালকানগিরি, কন্ধমাল, কোরাপুট, বলাঙ্গীর, ঝারসুগুড়া, এইসব বরগড়, এইসব আমার ডিস্ট্রিক্ট সব হিলস এরিয়া, সেইগুলো এগুলো সব কালেক্ট হয়। আমি এগুলো সেই কালেক্ট করি। সেখানে লোক আছে মানে ওই ধরো তুমি নীল পাথর বা লাল পাথর যে একটা আলাদা আলাদা প্রশংসা পাওয়া এটা না, এইটা তো পটচিত্র বাদে জগন্নাথের শ্রীমুখ সিঙ্গার করা যায় না, ফেস পেন্টিং, এই পথের হয়। তো খোঁজবার লোক আলাদা লোক আছে খোঁজার জন্য। আর ওনার তো প্রত্যেক মানে বুধবার একটা বর্ণকলাগি বেশ হয়, ফেস পেন্টিং, এটা বলে বর্ণকলাগি বেশ হয়। তো সেই পেন্টিংটা এইসব রঙ দিকে হয়। আমরা এলাম, এটা অভিমন্য স্টুডিও। অভিমন্য এখানে কাজ করে। দেখুন আজকে যেহেতু পুজো হচ্ছে, এই জন্য পুজোর এই হোম হয়েছে, এখানে প্রদীপ জ্বলছে। তো আরও জিনিস থাকে। আমরা আর একদিন যদি সময় পাই তাহলে আসবো, বললাম ওকে। তো পুরীতে 3 দিন থাকবো, তো সেখানে সময় পেলে আমরা আসবো। এখন আপাতত স্টুডিওটা দেখাই, এই যে কাজ হচ্ছে। এটা একটা কাঠের মন্দির করেছে। এটা দরজা বন্ধ করতে পারবে, উনি আবার যখন ওই ছাবে দরজা খুলে জগন্নাথকে দর্শন করতে পারবে। এগুলো সব নারকল পেন্টিং। হ্যাঁ, এটা সেলগুলো জয়েন্ট করে গোবর মাটি দিয়ে পলিশ করে তার উপরে সুতি কাপড় পেস্ট করে জগন্নাথ বলরাম সুভদ্রা আঁকা হয়। আর এগুলো কি জিনিস? এটা সুপুরির উপরে আঁকা, সুপুরির উপরে জগন্নাথ বলরাম সুভদ্রা করা আছে কাঠের উপরে সিন্দুর ভরবা। আর এগুলো সব হলো পেন্ডানি। এটার মেটেরিয়ালটা কি? এটা হলো কাঠের পাউডার আর পেপার পয়েল, তাকে রাঁধে এটাকে বানিয়ে যায়। এটা এই আয়রন পেন দিয়ে এগুলো সব খোদেই হয়। এটা খোদেই আর কাটিং এন্ড কার্ভিং। আরে বাপরে, এটা একটা তালপাতার উপরে এগুলো করা আছে। এটা হ্যাঁ হ্যাঁ, এইগুলো কি রকম দাম হয়? এটা 12,000। এই গণেশটা দেখো, এই গণেশটা অভিমন্য বাড়ি, তোর বাড়ি থেকে বেরোলাম, এতক্ষণ ওখানে ছিলাম। পেন্টিং নানা রকম সব আছে, সব দেখালাম। এবার পুরীর দিকে যাব। অনেকটা সময় এখানে স্পেন্ড করেছি। খুব ভালো ভাই। ওর বাড়িতে আজকে পুজো হচ্ছে, দশেরার পুজো, সেখানে আবার প্রসাদও খাওয়ালো। খুব আন্তরিক। ওটা পরিবার, অনেকে একসঙ্গে থাকে। ওটা পুজো দেখলাম, প্রসাদ খেলাম, পেন্টিং দেখলাম। রঘুরাজপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি পুরীর পথে। এখান থেকে 15 কিলোমিটার মতো, ওই 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তবে দুপুরবেলা লাঞ্চ হয়নি, আমরা লাঞ্চ করবো কোথাও, তারপর পুরীতে ঢুকবো। এইদিকে সাতপাড়ার রাস্তা চলে গেল, সাতপাড়া মানে চিলকার দিকে যেটা যাচ্ছে। আমরা দুপুরবেলাতে একটু লাঞ্চ করবো, এসছি এখানে এই পুরী রোড। কোন 2:30টার মতো বাজে, সুবিধা রান্নাঘরে ঢুকছি। দেখি ওখানে কিছু লাঞ্চ ফাঞ্চ পাই কিনা। আমরা দুপুরবেলাতে একটু লাঞ্চ করতে এলাম, সুবিধা রান্নাঘরে গেলাম, ঠাই নেই ছাই নেই। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়াতে হবে। তারপর দুপুরবেলা প্রচুর খিদে পেয়ে গেছে, প্রায় এখন 2:45 বাজে। তার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, পারিজাত রেস্টুরেন্ট, নিউ পারিজাত রেস্টুরেন্ট। 6 জন আছি। এখানে ভেজ থালি দিয়েছি অর্ডার, 130 টাকা করে ভেজ থালি। পার্সে নিয়েছি 190 টাকা করে। আর একটা নিয়েছি ভেটকি ভাপা। ভেটকি ভাপা হলো 200 টাকা। দেখা যাক আসুক কীরকম টেস্ট, তারপর খেয়ে জানাচ্ছি যে কেমন টেস্ট আছে। এমনি যা আছে তাতে প্রাইস তো ঠিকঠাকই লাগছে। এবার খাবার কোয়ালিটি কী আছে সেটা দেখে বলতে পারবো। কী বলে সুইদা, সেই না খেলে বুঝতে পারছি না। সব সাজানো গোছানো, দেখি কি আছে না, আবার টেস্ট দেখি, তারপরে দেখি। এখন এত খিদে পেয়েছি, এখন কোন মাছের কী টেস্ট যে আলাদা বুঝতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না। ভেজ যে আইটেম
মোটামুটি ভালোই, খারাপ নয়। এরপরে আমরা আপাতত যাই, একটু রেস্ট নিই, তারপরে বিকেলে বেরোবো। যেরম যাবো আপনাদের দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্বাদের শাস্ত্রে আল্লাহ। মোটামুটি খেলাম, খিদে পেয়েছিল অনেকক্ষণ ধরে। আমরা যেটা সুধীরবার রান্নাঘরে ঢুকতে গেছিলাম, ওখানে এত ভিড় দেখে আমরা অতক্ষণ ওয়েট করতে পারলাম না, তাই চলে এলাম নিউ পারিজাতে। এখানে রান্না মোটামুটি ভালোই, একদম নর্মাল, মানে খুব খেয়ে যে খুব দারুণ লেগেছে সেরকম বলবার মতো নয়, তবে নর্মাল খাবার দাবার ঠিকই আছে। আমরা এসে পৌঁছেছি রামকৃষ্ণ মিশন। আমাদের পরে আলাদা ব্লগ থাকবে, আমরা সেখানে ডিটেলে বলবো। এখন আমরা এসে পৌঁছলাম, সারাদিন অনেকগুলো জায়গাতে গেলাম, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। কেমন লাগছিল সেটা জানাবেন। এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো, না করলে প্লিজ করে দেবেন। সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর আমাদের চ্যানেল দেখতে থাকবেন। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা হলো রাধাকান্ত মঠ, গম্ভীরা। আমরা ঢুকছি, এখানে সিদ্ধ বকুল, গোবর্ধনজি, মা বিমলা দেবীর মন্দির। লক্ষ্মী দিদি জীবনের শেষ কয়েকটি বছর এখানেই ছিলেন। নরেন্দ্র ট্যাঙ্ক আমরা জগন্নাথ দেবের মন্দিরের সামনে দাঁড়িয়েছি। এইটা হলো সিংহদ্বার।